নোংরা ব্যবসা ফাঁস। ভাইপো এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু রক্ষা পাবেন না। তিনি গর্তে ঢুকে যেতে চাইছেন, কিন্তু সেই গর্ত থেকে তাকে বের করে আনবে রাজ্যের পুলিশ। ইডি সিবিআই লাগবে না। সিআইডি ডেকেছিল, কিন্তু তিনি শরীরটা ভালো নেই এই কারণ দেখিয়ে যাননি। এদিকে তৃণমূলের উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, তাদের দুজনকে সাসপেন্ড করেছে তৃণমূল, কারণ তারা সত্য বাইরে এনে দিয়েছেন। কোন সত্য, কোন নোংরা পাপ, কোন নোংরা ব্যবসা, আমি আজকে সবটা বলবো। এখন ভাইপো গর্তে, সেখান থেকেই যাবতীয় কাজ করবেন। আর পিসিমণি বাড়িতে মোবাইল ফোন হাতে নিয়ে একটার পর একটা নম্বর খুঁজে খুঁজে ডায়াল করে চলেছেন। কোনোটা বলছে সুইচড অফ, কোনোটা বলছে দিস টেলিফোন নাম্বার ইজ বিজি, আর কোনোটা বেজেই চলেছে, কেউ সাড়া দিচ্ছে না। আসলে নোংরা ব্যবসাটা সবাই জানতো, সবাই মানতো, সবাই সেই ব্যবসায় টাকা বিনিয়োগ করত, কিন্তু এখন সেই নোংরা পাপের ব্যবসা প্রকাশ্যে এসে গেছে। আর তাতেই পিসি ভাইপোর চোখের জলটুকু মুছিয়ে দেওয়ার লোক নেই কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, পিসি ভাইপোর এবং বিশেষ করে পিসির কোন নোংরা ব্যবসা প্রকাশ্যে এসে গেছে জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। দেখুন, তৃণমূলের যে পাপ, সে পাপের কোনো শেষ নেই। তারা কন্যাশ্রীর টাকা থেকে আর পিতামাতা মারা গেলে যে সমব্যথী প্রকল্প, 100 দিনের কাজ, সবে কাটমানি খেয়েছে। আমরা অনেকেই মনে করি এই কাটমানিটা নিচু স্তরের নেতারা খেতেন, অনেকেই তাই জানি আমরা। এবং পিসিমণি বারবার তার বক্তৃতায় এটা বলবার চেষ্টা করতেন যে সবাই খারাপ, ভালো শুধু আমি সততার প্রতীক। কিন্তু তিনি যে সঠতার প্রতীক সেটা রাজ্যবাসী জেনে গিয়েছিল বলেই তো তাকে আজ পদচ্যুত করেছে, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী তিনি। আর ভাইপোর সামাজিক অবস্থানটা এখন কেমন সেটাই একদিনে দেখা গেছে। বিশ্বাস করুন, আমি কোনোদিনও বাড়িতে কোনো পচা ডিম বেরোলে বা ডিম পচে গেলে আমি তার গন্ধ শুকে দেখিনি, কিন্তু কি মনে হলো একবার সত্যিই তো একটা পচা ডিম আজই নাকের কাছে নিয়েছিলাম এবং বুঝলাম সত্যিই বড় কটু গন্ধ। সেই ডিম মুহুর্মুহ তার গায়ে পড়েছে এবং তারপরে কোনো হাসপাতাল ভর্তি নিতে চায়নি। সেই হাসপাতালে তিনি গিয়ে বলেছেন যে তার খালি বমি বমি লাগছে। এটা একদম ঠিক, অত পচা ডিম গায়ে পড়লে বমি বমি লাগাটাই স্বাভাবিক। কিন্তু তিনি আসলে বাঁচতে চেয়েছিলেন। সোমবার তাকে সিআইডি তলব করেছিল সইজাল কাণ্ডে। একটা চিঠি দিয়ে তিনি জানিয়েছেন যে তার শরীরটা ভালো নেই। ডিম কাণ্ডের কথা, ডিম হামলার কথা উল্লেখ করেননি, তবে বলেছেন চোয়ালে, ঘাড়ে এবং বুকের আশপাশে তার ব্যথা। কিন্তু এইসব জায়গায় কেউ মারেনি, যেটুকু যা ওই ডিমের আঘাত। আপাতত তিনি নাকি বাড়িতেই রয়েছেন, আপাতত তিনি বেরোতে পারবেন না। সেই শনিবারের ঘটনার পর তিনি আসলে না ওই আতঙ্কটা ভুলতে পারছেন না। আঘাতটা কোথায় জানেন? গাড়ির বনেটে দাঁড়িয়ে যিনি বক্তৃতা করতেন তিনি মাটিতে নামতেই এইভাবে হেনস্থা। পিসিমণি সব জানতেন। পিসিমণি পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন, আমি বিস্তারিত রিপোর্ট একদিন দেব। এখনো সম্পূর্ণটা পাইনি কারা কারা ছিল, কিভাবে পিসির কাছে ভাইপোর কাছে আগাম খবর এসেছিল পচা ডিম মজুত হচ্ছে, তা সত্ত্বেও কেন পাঠানো হয়েছিল সেটা আপনাদের বলবো। কিন্তু আজকে যেটা বলবো সেটা খুবই মর্মান্তিক, খুবই লজ্জাজনক। প্রথমে আপনাদের জানতে হবে, আমি আগে বললেও আরো একটু ছোট করে বলে দেওয়া দরকার, যে জাল সইকাণ্ডটা কি। যে কোনো দল জিতুক বা হারুক, বিধানসভার অধিবেশন শুরুর আগে একটা পরিষদীয় দলের বৈঠক করতে হয়।
সেখানে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হয়, এছাড়াও কারা মুখ্য সচেতক হবেন ইত্যাদি। 6ই মে কালীঘাটে তৃণমূলের পরিষদীয় যে দল মানে বিধায়কদের ডাকা হয়েছিল, একটা বৈঠক হয়। সেখানে একটা হাজিরা খাতা ছিল, হাজিরা খাতায় সই করানো হয়, কিন্তু সেদিন কোনো রেজলিউশন হয়নি। সেদিন ওই বৈঠক থেকে বেরোনোর সময় অনেক বিধায়ক সংবাদ মাধ্যমে বলেছেন যে আমরা আমাদের দলনেতা কে হবে, বিরোধী দলনেতা মুখ্য সচেতক কে হবে বা ইত্যাদি ইত্যাদি। সেগুলো আমরা আমাদের মাননীয় নেত্রী মমতাকে আমরা সেই দায়িত্ব দিয়ে দিয়েছি, এই ভার তাকেই দিয়েছি, চিরকাল তিনিই সব ঠিক করেন, আমরা সেটাকেই গণতন্ত্র বলে মেনে নিই। তো এখন তো আর পিসি একা ঠিক করেন না, পিসি ভাইপো মিলেই ঠিক করেন। সেখানে ফিরহাদ হাকিমকে একটা প্রস্তাব হয়েছিল যে তাকে যদি বিরোধী দলনেতা করা যায়, কিন্তু তার সাথে ভাইপোর বনিবনা হয় না। শেষে শোভনদেব চট্টোপাধ্যায়, তার সাথে সকলের বনিবনা হয়। এই নিয়ে 19 মে কালীঘাটে ফের একটি বৈঠক হয়। এই বৈঠকটা কেন হলো? এই বৈঠকটা হলো যে 9ই মে বিধানসভা সচিবালয়, বিধানসভার যে সচিবালয়, সেখানে একটি চিঠি পাঠান আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই চিঠিতে পরিষদীয় দলের যে সদস্য তাদের সই ছিল না। কিন্তু বিধানসভার সচিবালয় বলে এই চিঠি তো চলতে পারে না, তিনি মহামান্য সাধারণ সম্পাদক, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, কিন্তু পরিষদীয় দলের কেউ নন। তাই চিঠিটা প্রত্যাখ্যান করা হয়। এরপরে 19 মে কালীঘাটে আর একটা বৈঠক হয়, সেখানে একটা চিঠি তৈরি করা হয়, চিঠির তলায় সই। কিন্তু সেই চিঠির তারিখটা দেওয়া হয় 6ই মে। প্রথম অন্যায়টা বুঝুন, 6ই মের তারিখ দিয়ে 19শে মে একটি বৈঠক হয়, সেখানে অধিকাংশ বিধায়ক হাজির ছিলেন না। তখন কি হয়, যে যার মতো তাদের সই করে তারা জমা দিয়ে দেন। কারণ 6ই মে যে বৈঠক হয়েছিল তাতে তো কার্য বিবরণী, একটা বৈঠক হলে যে মিনিটস হয় কে কে এলো তাতে সই হয়েছে, রেজলিউশনে সই হয়নি। এখানেই মূল জটিলতা তৈরি হয়। এই যে সই কাণ্ড, তখন দেখা যায় যে নয়না বন্দ্যোপাধ্যায় অল ক্যাপে সই করেছেন, যেটা সই নয়। সই কাণ্ড নিয়ে এরপরে সিআইডি তদন্তভার নেয়, কারণ বিধানসভা সচিবালয়ের এক আধিকারিক হেয়ার স্ট্রিট থানায় মামলা করেন যে সই জাল করা হয়েছে। এরপর 4 জনের বাড়িতে সিআইডি যায়, নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গীর, কুণাল ঘোষ বেলেঘাটার, তাপস মাইতি হাওড়ার ডোমজুড়ের এবং বাহারুল ইসলাম তিনি ক্যানিং পূর্বের বিধায়ক। কুণাল ঘোষ যথারীতি আগে থাকতেই বাড়িতে ছিলেন না, নয়নাও ছিলেন না, কিন্তু দ্বিতীয়বার গেলে নয়না বলে জায়গা ছিল না, তাই অল ক্যাপে সই করেছি ইত্যাদি প্রভৃতি। ডোমজুড়ের বিধায়ক একটা ধরি মাছ নাচুই পানি টাইপের উত্তর দিয়েছেন। কিন্তু ক্যানিং পূর্বের বাহিরুল ইসলাম বলে দেন ওই দিন বাড়িতে, মানে আমি ভাঙড়ে ছিলাম, ওই দিনের মিটিংয়ে যে সই সেটা আমায় দেখানো হয়নি। মানে ওকে দেখিয়ে কেউ করেনি, মানে অন্য কেউ করেছে কিন্তু দেখিয়ে করেনি। কোনো মিটিংয়ে যোগ দিইনি, ভোট পরবর্তী হিংসা হেনা তেনা এসব কি বলে তিনি বলেন এই বাড়িতেই বসেছিলাম। কারণ সিআইডি থেকে জিজ্ঞেস করেছিল 6 মে আপনি কোথায় ছিলেন, 6 মে মিটিংয়ে যায়নি। এবং আরও বড় বিষয়, 19 তারিখে হলো মিটিং আর সেই সইটা চলে গেল 6ই মে পেছন দিকে। যাই হোক, মন্ত্রিসভার যে সম্প্রসারণ সোমবার হয়েছে, তারপর বিধানসভার ওই সই জাল কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন যে তার কাছে এই যে খবরটা, এই খবরটা তৃণমূলেরই 2 বিধায়ক দিয়েছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এই সন্দীপন, তারা দুজনে, সন্দীপন সাহা, তারা দুজনেই খবরটা দেন। এটা পাওয়ার পর 15 মিনিটের মধ্যে উলুবেড়িয়ার বিধায়ক, এই উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল সাসপেন্ড করেছে। সই করেছে কে? অসুস্থ ভাইপো,
ডিমের আঘাতে অসুস্থ ভাইপো সই করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এখনো কিন্তু জাল ব্যবসার কথাটা, নোংরা ব্যবসার কথাটা বলিনি, বলছি। এরপরে আবার সকলকে সই করানোর জন্য রবিবার ডাকা হয়েছিল, সেখানে 80 জনের মধ্যে 60 জন বিধায়ক আসেননি। কারা কারা এসেছেন শুনলে নোংরা ব্যবসাটার ইঙ্গিত পাবেন। ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় এরা এসেছিলেন, পুলক রায়, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রুকবানুর রহমান, অসীমা পাত্র, সমীর জানা, অশোক দেব আর মতিবুর রহমান, মদন মিত্র, এরা সব এসেছিলেন। মোট 19 বা 20 জন এসেছিলেন। কিন্তু বাকিরা কেন এলেন না? শুনুন, তৃণমূলের এই বিধানসভা নির্বাচনে যে পরাজয় হচ্ছে, এটা আইপ্যাক আগেই জানিয়ে দিয়েছিল। এটা আমি আপনাদের অনেক আগে বলেছি। জেতা 70টি আসন হাতছাড়া হচ্ছে, এটা আইপ্যাক অনেক আগে বলেছিল। আপনারা মিলিয়ে নেবেন, সেই 70 আসন হাতছাড়া হয়েছে। তার মধ্যে ভবানীপুরও ছিল, কিন্তু ভবানীপুর থেকে তো টাকা তোলা যায়নি। ওখানে তো মহামান্য দলনেত্রী, সঠতার প্রতীক তিনি। বাকি সব জায়গা থেকে পিসি, ভাইপো, আইপ্যাক একসঙ্গে প্রার্থী পিছু মোটা টাকা তুলেছিলেন। যারা হেরে গেছেন তারা কেন বলছেন আমরা রাজনীতিটাই করব না? কারণ তারা এই বিধানসভা নামক যে ব্যবসা, সেই ব্যবসায় নিয়োগ করেছিলেন। তাদের মধ্যে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলছেন অনেকদিন রেওয়াজ করা হয়নি, এখন তিনি গান গাইবেন। প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলছেন না না বাবা, রাজনীতি আমার জায়গা নয়। ব্রাত্য বসু কোথায়? যারা হেরে গেছেন তাদের থেকেও মোটা টাকা নেওয়া হয়েছিল। এরা সকলে নিজের পয়সায় ভোট লড়েছেন। আপনাদের জানাই, বিজেপির যারা প্রার্থী হয়েছিলেন বা হন, তাদের পয়সা নিজের থাকুক বা না থাকুক, অনেক গরিব মানুষকে আপনারা বিজেপির হয়ে জিততে দেখেছেন। চন্দনা বাউরি আমি উদাহরণ দিলাম, এবারেও অনেকে জিতেছেন। দিবাকর ঘরামি, তাদেরকে দল পয়সা দেয়। দলের যে তহবিল, সেখান থেকে তাদের টাকা দেওয়া হয় ভোট লড়ার জন্য। যেটুকু যা খরচ সেটা দল করে। আর যাদের পয়সা আছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম, দল করে। তারপর তিনি যদি মনে করেন তার নিজের সঞ্চয় থেকে খরচ করবেন, করতে পারেন। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে তা নয়। তৃণমূলের প্রার্থীদের নিজের পয়সায় বা নিজের তোলা পয়সায় ভোট লুটতে হয়, সেই সঙ্গে দলকে টাকা দিতে হয়। আমরা সবাই ভাবি কয়লা, গরু, পাথর, বালি সব ভাইপোর পেটে যায়, এটা যায়। লটারির টাকা, মদ বিক্রির টাকা, কিন্তু পিষিয়ে কোনো ভাগ পান না, এটা সত্য নয়। না, বলছি না পিসি তার শাড়ি কেনার জন্য, হাওয়াই চটি কেনার জন্য খরচ করেন, তা নয়। দামি দামি রং, এগুলো সব উপহারে পান। উপঢৌকন বলে এটাকে, উপহার না, উপঢৌকন। যার বাংলা সরল বাংলা করলে উৎকোচ বা ঘুষ। উপঢৌকনের সরল বাংলা হচ্ছে উৎকোচ বা ঘুষ। এর মাধ্যমেই হয়ে যায়। কিন্তু তারই তো দল, এই দলকে তো তিনি নিজের সন্তান বলেন। সেই সন্তান প্রতিপালনের টাকাটা এই কয়লা, গরু, পাথর, বালি, এমনকি কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে ধরুন স্বাস্থ্য সাথী, তারপরে রাস্তা নির্মাণ, সড়ক নির্মাণের টাকা, তার থেকে যে কাটমানি, সিন্ডিকেটের তোলা টাকা, সব ভাগ তৃণমূল পায়। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় পান। এমনকি টিকিট বিক্রির টাকাও, মানে প্রার্থী হবার টিকিট বিক্রির টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় পান। এটা নোংরা ব্যবসা। গণতন্ত্রে কে নির্বাচনে দাঁড়াবে, এটা অর্থের বিনিময়ে ঠিক করাটা একটা বেনিয়ম, একটা অনৈতিকতা, একটা নোংরা ব্যবসা। এই কাজটা এত দিন ধরে তিনি করছিলেন, কেউ ভয়ে মুখ খোলেনি। এবার সবাই মুখ খুলতে শুরু করেছে। এই যে টাকা পয়সার লেনদেন, এই লেনদেনের যে দালাল
দালাল সংস্থা হিসেবেই কাজ করত আইপ্যাক। এবারের নির্বাচনেও 294 যে মোট আসন, তার মধ্যে 292 আসনে তৃণমূল প্রার্থী দিয়েছিল। তার মধ্যে ভবানীপুর বাদে আরো কয়েকটা আসন, যেমন কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের থেকে কি আর পয়সা নেওয়া যায়? মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, সমীর জানা, অশোক দেব, এদের থেকে তো পয়সা নেওয়া যায় না, এদের তো দলেরই। এমন আরো অনেকেই আছেন যাদের থেকে পয়সা নেওয়া যায় না, তারা হেরেছেন। কিন্তু সেই সংখ্যাটা খুব বেশি হলে, খুব বেশি হলে আমি 92 ধরে নিলাম, তাহলেও 200 জনের থেকে টাকা নেওয়া হয়েছিল। এবং এই টাকাটা কোটিতে, যে তোমরা বিনিয়োগ করো, তোমরা রিটার্ন পাবে। তৃণমূল মানে সুপ্রিমোরা এই যে এত আওয়াজ দিয়েছেন, এত কিছু দিয়েছেন, কিন্তু তারা জানতেন তারা এবার ক্ষমতায় আসছেন না। আইপ্যাক বলে এটাই সময়, শেষবার যতটা পারো টাকা তুলে নাও, আইপ্যাক বলে। এটা বলছেন যারা জিতেছেন তারা বলছেন, হেরেছেনদের তো মুখ দেখা যাচ্ছে না, ফোন ধরছেন না তারা। শুনুন, একেবারে পঞ্চায়েত থেকে, মানে গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়া থেকে লোকসভা রাজ্যসভার প্রার্থী হওয়া, তৃণমূলে কোনো কিছু টাকা ছাড়া হয় না। শুনেছি ভাইপো কোনো কোনো ক্ষেত্রে টাকা ছাড়াও কাইন্ডসে নিয়ে থাকেন, তার মানে টাকার বদলে অন্য কিছু নেন, তাদের সাথে তার ঘনিষ্ঠতার বিবরণ আমরা পেয়েছি, আগে শুনেছি। আমি শুনেছি যে নয়না বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, তারপরে মিমি, নুসরাত, এদেরকে নাকি টাকা পয়সা দিতে হয়নি। আরও এরকম অনেকে আছেন, যেমন শোভনদেব চট্টোপাধ্যায়, ববি হাকিম, তারা অন্য সুবিধা দেন। ভবানীপুরের নির্বাচনটা দেখে নেন, অরূপ রায়, তিনি আমাদের হাওড়ার, ওদিকে অরূপ বিশ্বাস, তারা অন্যভাবে সারা বছর টাকা পয়সা তোলা টোলা এসবের ব্যবস্থা করে দেন। এবং এই পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত আলাদা আলাদা রেট আছে। পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্য, এটা তো হয়ে গেল। এরপর যারা জিতলেন তাদের মধ্যে কে কোন পজিশন পাবেন, জেলা পরিষদের কে কোন কর্মাধ্যক্ষ হবেন, কে সভাধিপতি হবেন, প্রতিটির জন্য শুধু চাকরি স্কুলের বিক্রি করেননি, পিয়ন থেকে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএস, সবের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারে নিয়োগ, সবেতে তৃণমূল টাকা নিয়েছে। সেই টাকার ভাগেরও নিয়ম আছে, একদম লোকাল নেতা পাবেন, যিনি যোগাযোগ করিয়ে দিলেন তিনি পাবেন, আইপ্যাক পাবে, আইপ্যাকের যেই কাজটা করলো সে পাবে। একেবারে এলআইসি টেলআইসির যেমন সিস্টেম হয় না, প্রত্যেকটা স্তরের কমিশন, ওই করতে 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 লাস্টে মূলটা কেনেন পিসিমণি, মানে তার দল। এটা হচ্ছে তৃণমূলের ব্যবস্থা ছিল। আমি বারবার বলি না, তৃণমূল একটা পেশা। আপনারা দেখুন, এই যে রাজ্যের মন্ত্রী ছিলেন, আমি যার নাম একটু আগে নিয়েছি, মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায় মন্ত্রী ছিলেন, তার বাড়ির সামনে একটা গুদাম ছিল। এখন কদিন আগে দেখা যাচ্ছে একটা লরিতে করে সরকারি ত্রাণের জন্য আনা কয়েক লক্ষ টাকার ত্রিপল, প্লাস্টিক সব অন্য জিনিস গাড়িতে করে পাচার হচ্ছিল। ধরে ফেলেছে, স্থানীয় মানুষজন ধরেছেন। এখন তো আর নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা লাগছে না, মানুষ সিসিটিভির কাজ করছে। গাড়িটিকে স্থানীয়রা আটক করেন, তারপরে গুদামে তল্লাশি করা হয়, তারপর দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকার সরকারি ত্রাণের জিনিস, যেগুলো গরিব মানুষের পাওয়ার কথা ছিল, সেগুলো ওখানে রাখা রয়েছে, এগুলো বিক্রি হয় খোলা বাজারে। ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ, তার বাড়ির সামনেও এরকম কয়েকটি গুদামে এত এত মাল পাওয়া গেছে, পুলিশ সব উদ্ধার করেছে। কালো বাজারের জন্য সরকারি ত্রাণের সামগ্রী যারা বিক্রি করতে পারে, তার থেকে বড় নোংরা ব্যবসার কি আছে বলতে পারেন?
রাজ্যের মানুষের প্রাপ্য রেশনের চাল ডাল গম যারা বাংলাদেশে বিক্রি করতে পারে, ভোটের জন্য যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে এখানে যাবতীয় সুযোগ সুবিধা দিতে পারে, তার থেকে নোংরা ব্যবসার কি আছে? এখন তার দলের বিধায়করা মুখ খুলছেন, তারা বলছেন এইভাবে টাকা নিয়ে আমাদের টিকিট দেওয়া হয়েছিল। যারা জিতেছেন তারা বলছেন, আর তারা পিসিমণির ফোন ধরছেন না। 60 জন বিধায়ক আসেনি, একটা দলের 2/3 বিধায়ককে যদি সই করাতে না পারা যায়, তাহলে কিন্তু বিরোধী দলের যে স্বীকৃতি সেটা পাওয়া যাবে না। আর প্রধান বিরোধী দল হতে গেলে 10%, কমপক্ষে 30 জনের সই চাই। 294 10%, মানে 29 জন, 30 জনই ধরুন। 20 জন এসেছিল বৈঠকে, পরের বৈঠকে আরো কমে যেতে পারে, কারণ চোখ খুলছে সবার। আর সবাই বুঝে গেছে এই ব্যবসাটা ঘাটতির ব্যবসা, এখানে আর শেয়ার কিনে লাভ নেই। একে একে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে চলেছে, বাড়বে। কারণ বিজেপি সরকারে আসার আগে কথা দিয়েছিল যে দুর্নীতিতে 0 টলারেন্স, যারা যা দুর্নীতি করেছে, দুষ্কর্ম করেছে, সবাইকে জেলে যেতে হবে। সরকারি জমিতে বাড়ি বানিয়ে রয়েছেন মদন মিত্র, সেটাও জানা গেছে। প্রচুর কিছু জানা যাবে। আমি বলছি তো, শুভেন্দু অধিকারীর সরকার উন্নয়নের কাজে যতই গতি আনতে চান, বারবার পিছু টানবে তদন্ত। এইসব নোংরা কাজ বেরোতেই থাকবে। তাই আমি মনে করি মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, দুটো প্যারালাল সরকার চালাতে হবে। একটা সরকারের একটা অংশ খালি দুর্নীতি খুঁজে বের করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, আর একটা অংশ উন্নয়নের কাজ করবে। এটা করতে হবে। যদিও সাধারণ মানুষ যেভাবে জেগে উঠেছে, তাতে সরকারের এই প্রথম কাজটা দুর্নীতির বের করা খুঁজে, এটা কঠিন হবে না। মানুষ নিজের থেকে জানাচ্ছেন কোথায় কি কেমনভাবে দুর্নীতি হয়েছে, মানুষ জানাতে শুরু করেছেন। কালোবাজারির জন্য ত্রাণের মাল, আর তার থেকেও বড় কথা, এই রাজ্যের পঞ্চায়েত থেকে লোকসভার সংসদ পর্যন্ত প্রত্যেককে পণ্য বানিয়েছেন পিসি ভাইপো। সেই পাপের সাজা পেতে হবে, আর তার জন্য আমরা অপেক্ষা করে থাকব। আপনাদের সুখবর দিই যে ইউটিউব এই চ্যানেলের যে মেম্বারশিপ সুবিধা চালু করেছে, এবং পিনাক্কি বলছের পাশে যারা দাঁড়াতে চান, সেই সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে। আজকের পর সব প্রতিবেদন এবার থেকে মেম্বারদের জন্য আনকাট অবস্থায় আগেই পাওয়া যাবে। মেম্বাররা অনেক আগে দেখতে পাবেন আনকাট অবস্থায়। এরপরে একটা স্টোরি আপলোড করে পাবলিশ করতে আরও কিছু সময় লাগে, সেই সময়টার পরে বাকি সকলেই পাবেন। আর যারা পিনাক্কি বলছে পাশে দাঁড়াতে চান, তারাই মেম্বারশিপ নিতে পারেন। আমি আরও একটা কথা দিই, মেম্বারশিপ বাবদ যে অর্থ উপার্জন হবে পিনাক্কি বলছেন, সেটা কোনো সামাজিক কল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে, এবং তাতে কোনো দুর্নীতি থাকবে না। আপনাদের সাক্ষী রেখে সেই টাকা ব্যয় করা হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন।